প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 12 অর্থাৎ নির্দিষ্ট যৌগজের ধারণা, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা মূলত আমরা এর আগের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 11 অনির্দিষ্ট যৌগজ যে চ্যাপ্টারটা করলাম বা যোজিত ফল, সেই চ্যাপ্টারটাই একই রকম ম্যাথ, কিন্তু এইখানে একটা ভ্যালু দেওয়া থাকবে। সেটা হলো ওইখানে যেমন সি আমরা সব মান বের করার সময় সি বের করতাম, শেষে সি যোগ করতাম, এখানে সেই সির মানটা দেওয়া থাকবে। বা এটার হচ্ছে এই যে নির্দিষ্ট যৌগজ মানে আমরা হলো এই যে যৌগজ করব সেটার একটা লিমিট দেওয়া থাকবে, লোয়ার লিমিট টু আপার লিমিট। তো সেই লিমিটের মানটা আমরা বের করলে সি এর মানটা আসলে পেয়ে যাই। তো সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব এই চ্যাপ্টারে আমরা কি দেখব, প্রাথমিক আলোচনা করব, তারপর গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। নির্দিষ্ট যৌগজটা আসলে কি? আমি বইয়ের ভাষায় যদি বলি যে একটি স্বাধীন চলক এক্স এবং যদি একটা ফাংশন এফ অফ এক্স হয় এবং এর যোজিত অনির্দিষ্ট যৌগজ যদি এফ অফ এক্স হয়, ধরে নিলাম একটা ফাংশন এফ অফ এক্স এবং এর অনির্দিষ্ট যৌগজ হলো বড় হাতের এফ অফ এক্স দিলাম আমি এখানে, বা ক্যাপিটাল এফ অফ এক্স। চলক এক্স এর মান এ থেকে বি তে পরিবর্তনের ফলে এফ অফ এক্স এর মানের যে পরিবর্তন হয় তাকে আমরা লিখি কিভাবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ। মানে লোয়ার লিমিট হচ্ছে আমাদের এ, আপার লিমিট হচ্ছে বি। তাহলে এই লোয়ার লিমিট থেকে আপার লিমিটটার পার্থক্যটাকে আমরা কি বলবো, বা এ ও বি সীমার মধ্যে এফ অফ এক্স এর যে যৌগজ পাবো সেটাকে আমরা বলবো কি, নির্দিষ্ট যৌগজ। ওকে, এবং এটাকে লেখা হয় এইভাবে, ইন্টিগ্রেশন চিহ্ন নিচে হবে লোয়ার লিমিট, তারপরে উপরে হবে আপার লিমিট, এফ অফ এক্স ডিএক্স। একে এত প্রতীক দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ যে লিমিট আমি যদি এ থেকে বি ধরি, বা এখানে যে কোনো লিমিট থাকতে পারে, এ বি দ্বারা এখানে আমরা একটা লিমিট বোঝাচ্ছি। এখানে যে কোনো লিমিট মান হতে পারে, পাই হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, তাহলে এফ অফ এক্স ডিএক্স সমান এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো এই যে এফ অফ এক্স বা এক্স এর যে ফাংশনটা থাকবে সেই ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এভাবে লিমিটটা বসিয়ে দেব ডান পাশে। এবং এইটার সমান আমরা লিখতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এ, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা। ওকে, এখানে এ কে নিম্ন সীমা এবং বি কে ঊর্ধ্ব সীমা বলে, বা লোয়ার লিমিট আপার লিমিট বলে। নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে সি অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই। অর্থাৎ আমি যদি এখানে বলি ইন্টিগ্রেশন এ টু বি, সাপোজ এক্স স্কোয়ার আছে ডিএক্স, এক্স স্কোয়ারকে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এইখানে আমরা তো জানি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি পাই, এক্স কিউব ডিভাইডেড 3। আচ্ছা, এখন যেহেতু লিমিট দেওয়া আছে, আমরা যদি লিমিট না দেওয়া থাকতো তাহলে এতটুকু প্লাস সি লিখে দিতাম। এইখানে যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে এই লিমিটটা এবার আমরা বসিয়ে দেবো, এবং লিমিটটা বসাবো কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এ টু বি। এভাবে লেখার পরে এটাকে আমরা লিখতে পারবো কি, অর্থাৎ এই এক্স এর মান হলো এ বি, মানে এই যে লিমিটটা দেওয়া থাকবে, নির্দিষ্টতা দেওয়া থাকবে, সেই নির্দিষ্টতার মান হলো এই এক্স এর মান হলো আমাদের সেই নির্দিষ্টতার মান, অর্থাৎ এ টু বি। তাহলে এইখানে আমরা লিখতে পারি কি, এক্স এর জায়গায় আমরা লিখবো এখানে বি কিউব ডিভাইডেড 3 মাইনাস এ কিউব ডিভাইডেড ইকুয়াল, এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে 1/3 বি কিউব মাইনাস এ কিউব, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। তাহলে এইটা হলো আমাদের নির্দিষ্ট যৌগজ, এবং এইখানে দেখো আমাদের সি কোনো এক্সট্রা সি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা সরাসরি গাণিতিক সমস্যায় চলে যাই। এবার প্রথমেই আমাদের দেওয়া রয়েছে কি, মাইনাস পাই থেকে পাই ডিএক্স সমান কত। মাইনাস পাই থেকে পাই, আমি আগেই বললাম যে এখানে লিমিটটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো মান হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এইখানে আমাদের লিমিটটা লোয়ার লিমিট হচ্ছে পাই, আবার মাইনাস পাই, এবং আপার লিমিটটা হচ্ছে শুধু পাই। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, আমরা লিখতে পারি মাইনাস পাই থেকে পাই, আচ্ছা ডিএক্স, এটাই করল। আমরা তো এর আগে করেছি শুধু এরকম ডিএক্স থাকলে, মানে এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ইন্টিগ্রেশন করলে পাই শুধুমাত্র এক্স। যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এখানে পাবো শুধুমাত্র এক্স, এবং এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে দেবো মাইনাস পাই থেকে পাই। আচ্ছা, এইটা সমান আমরা কি বসাবো, এবার এক্স এর মানটা হচ্ছে এই লিমিট, তাহলে এখানে পাবো পাই মাইনাস পাই, তার মানে পাই প্লাস পাই ইকুয়াল 2 পাই। এখানে আরেকটা প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নগুলো কিন্তু আগের চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আমরা সলভ করেছি, সেম প্রশ্নগুলো এখানেও থাকতে পারে, মানে একই প্রশ্ন।
আমরা সেম কাজটাই করতেছি, শুধু এখানে এক্সট্রা হিসেবে আমরা কি করতেছি, এই যে লিমিটের মানটা বসিয়ে দিচ্ছি, তাছাড়া সব কাজ কিন্তু সেম। সুতরাং তোমরা যদি 11 চ্যাপ্টারটা ভালোভাবে দেখো বা 11 চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু 12 নম্বর চ্যাপ্টারটা খুবই ইজি হবে তোমার জন্য। কারণ এখানে সেম কাজটাই করতেছি, সেম সূত্রগুলোই ব্যবহার করতেছি, শুধুমাত্র পার্থক্য হবে কি এখানে লিমিট থাকবে। যেমন এখানে দেখো 1/x, এই 1/xকে আমরা ভেঙে কি পেয়েছিলাম সেটা আমরা দেখো, এটা যদি আমরা দেখতে পাই সমাধান করি, সমাধান ফাংশনটাকে লিখে নেই, 1 থেকে ই স্কোয়ার পর্যন্ত এখানে লেখা আছে, তাহলে dx ডিভাইডেড x এটা সমান কত হবে? আমাদের সূত্র ছিল কি ইন্টিগ্রেশন 1/x dx, এটা সমান হচ্ছে log x ছিল, log x প্লাস c, এটা ছিল আমাদের সূত্র। মানে 1/x কে ইন্টিগ্রেশন করলে log x পাওয়া যায়, বা log x কে ডিফারেন্সিয়েট করলে পাই 1/x। তাহলে এখানে দেখো 1/x dx দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি, log x, এবং এখানে যেহেতু লিমিট দেওয়া আছে তার মানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে তার মানটা বসিয়ে দেবো। এবার লিমিটের মানটা বসিয়ে দেবো, কারণ x এর জায়গায় আমাদের লিমিটের মানটা বসবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, log e স্কোয়ার মাইনাস log 1, বা এইটাকে এই যে লগের সাথে কোনো কিছু যদি গুণ আগে, এটাকে সাজিয়ে লিখি, লগের সাথে কোনো কিছু যদি গুণ আকারে পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা লগের শুরুতে লিখতে পারি। তাহলে 2 log e মাইনাস log 1 এর মান হলো 0, তার মানে 2 log e আমরা পাই, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেম টাইপের আরও একটা প্রশ্ন, dA টু বি dx বাই x, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কারণ সেম টাইপের প্রশ্ন এখানে আমরা শুধু এ বি লিমিট দেওয়া আছে, প্রশ্নটা তোমরা সলভ করে নিবা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, দেখো এখানে আরও একটু করা যায়, যেমন এইখানটাতে এই প্রশ্নটা আমি এই পর্যন্ত লিখে রেখেছি, এটাকে চাইলে এভাবেও লেখা যায় 2 × 1 = আচ্ছা 1টা কীভাবে লেখা যায় দেখো, এখানে যদি আমি log e এইটা সমান হলো 1, অথবা e টু দি পাওয়ার log এর মানও 1 হয়, অর্থাৎ ই এবং লগ যদি একসাথে থাকে তাহলে তার মানটা হয় 1। তো সুতরাং এখানে তোমরা এই মানটা বসিয়ে দিতে পারো 2 × 1 = এবার দেখো ই টু দি পাওয়ার এক্সকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে লিমিট দেওয়া আছে কি log 1 এবং log 2, এখানে হবে log 2, বা এটাকে যদি আমি আমার মতো করে লিখি সমাধান, এখানে একটু লেখাটা কেমন হয়ে গেছে, ইন্টিগ্রেশন এখানে যদি আমি লিখি log 1 log 2, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটা সমান আমরা কি পাবো, আমরা এর আগে বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, অর্থাৎ এই চ্যাপ্টার কিন্তু সূত্রটা আগের চ্যাপ্টারের সূত্রগুলো আমরা কিন্তু ব্যবহার করতেছি। আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে বা ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমি ই টু দি পাওয়ার এক্সই রেখে দেব, এবং এখানে লিমিটটা হবে log 1 log 2। ওকে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এবার আমরা কি বসাবো, লগ বসাবো, তাহলে ই টু দি পাওয়ার log 2 মাইনাস ই টু দি পাওয়ার log 1। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার log 2 ই টু দি পাওয়ার মাইনাস log 1, এবং 2টাকে যদি আমি এখানে লগের সাথে আছে ই টু দি পাওয়ার log 2, ই টু দি পাওয়ার log 2 হওয়া মানে হচ্ছে এখানে শুধুমাত্র 2 মাইনাস এখানে শুধুমাত্র 1 = 1। এই যে আমি একটু আগে বললাম ই টু দি পাওয়ার লগ থাকা মানে সেটার পরিবর্তে 1 লেখা যাবে, বা ই টু দি পাওয়ার log x বা log ই টু দি পাওয়ার x, এটা সমান হলো x। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই হিসেবে কত লিখতে পারি, 2 লিখতে পারি, এখানে লিখতে পারি 1, তাহলে 2 - 1 = 1, এটা হবে অ্যান্সার। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর কি, ছোট ছোট প্রশ্ন। দেখো এখানে আরেকটা দেওয়া আছে কি 0 থেকে, লিমিট দেওয়া আছে 0 থেকে π/2। আচ্ছা, এই লিমিটগুলো একটু বড় বড় দেখাচ্ছে, এটা ছোট আকারে লেখা থাকে আর কি, অর্থাৎ এরকম লেখা থাকবে 0 π/2, এখানে একটু লেখাটা ফন্টটা ভেঙে গেছে। যাই হোক, এইখানে sin x কে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এবং সেই sin x এর ভ্যালু লিমিট x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0 থেকে π/2। তাহলে সমাধান ইন্টিগ্রেশন 0 π/2 sin x dx। ওকে, তাহলে এইটা সমান আমরা কি পাই, sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি পাই, আমরা পাই হলো মাইনাস cos x।
তাহলে সাইন এক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারি মাইনাস কজ এক্স, এবং যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটা যদি এখানে লিখি তাহলে π/2 ইকুয়াল মাইনাসটাকে যদি আমি বাইরে লিখতে চাই তাহলে বাইরে লিখে দিলাম। তাহলে এখানে কজ এক্সকে আমরা লিমিট বসায় দিব এখানে, তাহলে কজ π/2 মাইনাস সূত্রের মাইনাস হবে একটা, কারণ দুইটা লিমিটের আমরা পার্থক্য বের করতেছি এখানে, অর্থাৎ দুইটা ভ্যালুর পার্থক্য, তাই এই কারণে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে কজ 0, এবং এই যে এর সামনে কজের সামনে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা কিন্তু আমি আগেই সামনে লিখে দিয়েছি একদম প্রথমে। ওকে, তাহলে এইখানে মাইনাস কজ π/2 মানে কজ 90 ডিগ্রির মান কত আমরা জানি, কজ 90 ডিগ্রির মান হলো 0 মাইনাস কজ 0 ডিগ্রির মান হলো 1, তাহলে মাইনাস মাইনাসে এখানে কত হবে 1, এটা হবে অ্যান্সার। দেখো কজ 90 ডিগ্রির মান ছিল 0 এবং কজ 0 ডিগ্রির মান ছিল হচ্ছে 1, তাহলে সেই মানটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে 1 লিখে দিলাম। এটা চাইলে তোমরা ক্যালকুলেটরেও লিখে দিতে পারো, ক্যালকুলেটরে লিখলে সরাসরি অ্যান্সার আসবে। আচ্ছা, এই প্রশ্নগুলো, এই যে ছোট প্রশ্নগুলো, এগুলো কিন্তু সরাসরি ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরের মাধ্যমে করলে কিন্তু এর অ্যান্সারটা সরাসরি চলে আসবে। কিন্তু ওইটা কিন্তু সরাসরি অ্যান্সার আসলেও সেটা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, এভাবে ভেঙেই লিখতে হবে। তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে এর অ্যান্সারটা দেখে নিতে পারো যে অ্যান্সারটা কীভাবে বের হয়। ক্যালকুলেটর ব্যবহারটাও বলে দিচ্ছি এখানে তোমাদের। ক্যালকুলেটরে দেখবা সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেমন এই ইএস প্লাস ক্যালকুলেটরগুলো ভালো। এটার ক্ষেত্রে আলফা লেখা আছে দেখবা একটা বাটন, আলফা বাটনের নিচে এই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে। ইন্টিগ্রেশন চিহ্নটা চাপ দিলে দেখবা যে এরকম ডিএক্স দিয়ে একটা ফাংশন দেওয়া থাকবে, ইন্টিগ্রেশন দেওয়া থাকবে, এবং এখানে 3টা খালি ঘর দেওয়া থাকবে। সেই ঘরের মধ্যে মাঝখানের ঘরটাতে তোমরা এই যে মাঝখানে যে ফাংশন দেওয়া থাকবে, যেমন এখানে আছে কত সাইন এক্স, এক্স সাইন এক্সটা লিখে নিবা। এখানে এই যে আলফা দিয়ে দেখবা যে এক্স লেখা আছে এক জায়গায়, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে যেখানে, সেখানে তো সেই সাইন এক্সটা লিখে নিতে পারো। আচ্ছা, এটার আমি ক্যালকুলেটরের ব্যবহারটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিভাবে ক্যালকুলেটরে তুলবা, তোমাদের ক্যালকুলেটরে দেখবা, অর্থাৎ সাধারণত ইএস প্লাস ক্যালকুলেটরে এটা ভালো হয়। ইএস প্লাস ক্যালকুলেটরে তোমরা আলফা বাটন যেখানে আছে সেই আলফা বাটনের নিচে দেখবা যে ইন্টিগ্রেশন মতো একটা চিহ্ন দেওয়া আছে। তো সেই চিহ্নটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে ইন্টিগ্রেশনের মতো একটা চলে আসবে, ওখানে 3টা ফাঁকা ঘর থাকবে। সেই ফাঁকা ঘরের মধ্যে মাঝখানের ঘরটাতে আমরা কি লিখবো, এই যে ফাংশনটা লিখে দেবো। ফাংশনটা লেখার পরে লোয়ার লিমিটে এই 4 বাটন রয়েছে, 4টা বাটন, স্কোয়ার বাটন 4টা, সেই বাটনগুলোর নিচের দিকে দিব বা সাইডে নিয়ে যেভাবে হোক আমাদের লিমিটের অপশনগুলোতে নিয়ে যে লিমিটগুলো বসিয়ে দেবো, এবং 0 থেকে π/2, অর্থাৎ নিচেরটাতে 0 বসাবো এবং উপরের অংশে π/2 বসাবো। বসানোর পরে তোমরা যদি সমানে চাপ দাও তাহলে সরাসরি অ্যান্সার আসবে 1। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো এই যে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তাহলে সেই মোডটাকে চেঞ্জ করতে হবে। এখন এই মোড চেঞ্জ করার জন্য কি করতে হবে, প্রথমে শিফট দিয়ে মোড সেটআপে চাপ দিলে দেখবা যে ওখানে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে দেখবা 4 নাম্বার অপশন থাকে, RAD লেখা থাকে, অর্থাৎ রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, এবং সেই রেডিয়ান মোডে ওইখানে চাপ দিলে তোমার রেডিয়ান মোড হয়ে যাবে। এবার তুমি যদি এই পুরো ফাংশনটা, যেমন এই ইন্টিগ্রেশনটা, এখানে সাইন এক্স এর যে ইন্টিগ্রেশন রয়েছে, এই ইন্টিগ্রেশনটা তুমি যদি সরাসরি তুলে দাও, যেমন এখানে 0 এবং π/2, উপরে π/2 দিতে হবে, সেই π/2 দাও, তাহলে সেক্ষেত্রে সরাসরি অ্যান্সার আসবে 1। এটা তোমাদের শর্টকাট, শুধুমাত্র অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে এই কাজটা করতে পারো, এবং অ্যান্সার কী আসবে সেটা তোমরা দেখে নিতে পারো যে এখানে অ্যান্সারটা আসবে 1। তোমরা কিন্তু সরাসরি এর অ্যান্সার 1 লিখে দিলে কিন্তু এটার মার্কস পাবে না, তোমাদের এই সেম প্রসেসেই সলভ করতে হবে, কিন্তু অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটাতে একটু মডিফাই করতে হবে, অর্থাৎ সরাসরি আমরা তো এরকম কোনো প্রশ্ন দেখি নাই। আমাদের যদি এই নিচের হরটা যদি সরাসরি উপরে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সহজেই আমরা ইন্টিগ্রেশন এটা করতে পারতাম। এটা যেহেতু ভাগ আকারে রয়েছে বা ভগ্নাংশ আকারে রয়েছে, সুতরাং এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারতেছি না, যার কারণে আমরা চেষ্টা করব এই অংশটাকে মডিফাই করা। আচ্ছা, প্রথমে বলে নিই, এটাও কিন্তু আমাদের ক্যালকুলেটারে তুলে দিলে সরাসরি অ্যান্সার চলে আসবে, এটার অ্যান্সার। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা দেখে নিই, তার আগে ফাংশনটা লিখে নিই। 1 ডিভাইডেড এখানে হবে x²। এখানে দেখবা যে এই এক্স অপশনটা এর মধ্যে দেওয়া রয়েছে, আলফা দিয়ে এক্স, অর্থাৎ এই যেগুলো গোলাপি কালারের অক্ষরগুলো লেখা আছে সেগুলো আলফা চাপ দিলে এবং সেই অক্ষরগুলো চাপ দিলে উঠবে। তাহলে সেই অক্ষরগুলো এইভাবে তুলবা, তোলার পরে যেমন এখানে x² রয়েছে, তাহলে x² দিয়ে দিলাম, -4 আলফা দিয়ে x দিলাম +7। এরপর আমরা লিমিটটা বসিয়ে দেব, তাহলে লিমিট রয়েছে 2, আপার লিমিট রয়েছে 3, ইকুয়াল চাপ দিলে এটার অ্যান্সার চলে আসার কথা। যাই হোক, এটা একটা অ্যান্সার, দশমিকের অ্যান্সার চলে আসছে। আমরা দেখবো যে এটার অ্যান্সার আসলে দশমিকে আছে কিনা, বা যে আকারেই থাকুক
সেই আকারটা আমরা বের করে নেব। তাহলে সমাধান করে নেই, এটাকে একটু মডিফাই করতে হবে, সরাসরি আমাদের অ্যান্সার এটা আমরা বের করতে পারবো না। তার আগে এটাকে একটু চেঞ্জ করে নেই। তাহলে dx ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। এই যে নিচে যদি আমাদের কোনো কারণে এরকম মান থাকতো যে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কিন্তু এটাকে আমরা tan ইনভার্স x এর সূত্রটা বসাতে পারতাম বা অ্যাপ্লাই করতে পারতাম এখানে। অথবা নিচে যদি এরকম থাকতো 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে দেখা গেছে যে সাইন ইনভার্স x এর সূত্রটা আমরা বসাতে পারতাম। যেহেতু এখানে এই আকারে আছে, আমরা দেখি এটাকে কোনোভাবে এই এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার এই আকারে নিতে পারি কিনা। তাহলে এটাকে আমরা যদি মডিফাই করি, তাহলে 2 থেকে 3 dx, এখানে তো এক্স স্কোয়ার আছে, মাইনাস 2ab হিসেবে যদি আমি এখানে একটা 2 নেই, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার হিসেবে এখানে আমি একটা 2 স্কোয়ার নিয়ে নিলাম, অর্থাৎ 4 নিয়ে নিলাম। কিন্তু আমাদের আছে কত এখানে? 7। তাহলে এখানে আমাদের আরও দরকার কত? 3, অর্থাৎ এই যে 4 প্লাস 3 মানে 7। আমি এই 7টাকে একটু ভেঙে লিখলাম। ভেঙে লেখার কারণ হলো এখানে দেখো 2 3, তাহলে dx ডিভাইডেড, তাহলে এই প্রথম অংশ সমান আমরা কি লিখতে পারি? x মাইনাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস, এবার দেখো 3কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, অর্থাৎ আমরা যদি রুট 3কে স্কোয়ার করি তাহলে কিন্তু শুধু 3 পাই। তার মানে 3 এর পরিবর্তে রুট 3 তারপর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, রুট 3 তারপর স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, এটা কেন লিখলাম? কারণ কি দেখো, এই যে আমি এখানে আগেই বলেছি যে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার প্লাস এখানে এই টাইপের কোনো যদি ফাংশন আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে ট্যান ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এই প্রথম অংশ এক্স মাইনাস 2, এই অংশটাকে আমরা যদি এক্স চিন্তা করি এবং রুট 3কে যদি এ চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে সূত্র, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের যে সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইটা সমান লিখতে পারি আমরা কি? তার আগে সূত্রটা আমরা লিখে নিই। আমাদের সূত্র ছিল ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি ছিল, এটা ছিল আমাদের সূত্র। অথবা এখানে 1 এর জায়গায় এ থাকতে পারে, সেক্ষেত্রে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এই সূত্রটা আসে আমাদের। সেই সূত্রটাকে বা ওই আকারে যদি আমি এইটাকে একটু ভেঙে নিব, তাহলে 2 3 dx ডিভাইডেড এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, এখানে রুট 3, আমি এখান থেকে রুট 3টা কমন নিয়ে নিব। তাহলে রুট 3 কমন নেওয়া মানে হলো প্রথম অংশে, তার মানে আমাদের রুট 3 নাই। প্রথম অংশে রুট 3 যেহেতু নাই, তার মানে এখানে ভাগ আকারে আমরা রুট 3 লিখে দিতে পারি। আচ্ছা, প্লাস চিহ্নটা উপরে হয়ে গেছে, তাহলে এইখানে প্লাস রুট 3 স্কোয়ার যেহেতু, তাহলে আচ্ছা রুট 3 স্কোয়ারটা যদি আমি নিই, আচ্ছা এখানে আমি আরেকটা সূত্র লিখব। সেই সূত্রটা হলো এটারই এরকম ছিল আমাদের 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হলে আমাদের সূত্র ছিল 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। এটা হলো আমাদের মেইন সূত্র, সেই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে আমরা এক্স বলতে কোনটাকে বুঝবো? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এবং এক্স মাইনাস 2কে বুঝবো আমরা এক্স, এবং রুট 3কে বুঝবো এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? 1 বাই এ, এ মানে হচ্ছে 1 বাই রুট 3 ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 2 ডিভাইডেড এ মানে হলো রুট 3, তারপরে লিমিট। আচ্ছা, আমরা কোনো কিছুকে যদি এক্স চিন্তা করি, সেটাকে আবার কি করি? ডিফারেন্সিয়েট করি, এবং সেটা ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা গুণ আকারে লিখি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা হয়ে যায় তো ভাগ। এখন এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে তো আমরা পাবো 1, সেই 1 দ্বারা ভাগ করা মানেও যা আসবে তাই, লিখলেও যা না লিখলেও তাই। সুতরাং এই কারণে কিন্তু আমরা এখানে ভাগ আকারে কোনো কিছু লিখি নাই, অর্থাৎ এক্স মাইনাস 2কে আমরা যা ছিল তাই লিখে দিয়েছে। তাহলে এখানে আমাদের আসবে কত? 2 লিমিট 3। আচ্ছা, এটা লিখে দিলাম। এখন এটাকে আমরা লিখতে পারি 1 বাই রুট 3। আচ্ছা, এটা ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম। তাহলে বের করে দিলে এখানে থাকবে কত? ট্যান ইনভার্স, এখানে এক্স এর মান কত হবে? 3, তাহলে 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 ডিভাইডেড রুট 3, এবার মাইনাস, মাঝখানে একটা মাইনাস নিতে হবে, তাহলে ট্যান ইনভার্স আবার আসবে কত? 2 মাইনাস 2 ডিভাইডেড রুট 3। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যাই দাও না কেন সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এই সূত্রগুলো এবার আমি মুছে দিচ্ছি, এখানে সাইডে লিখে দেবো এই কারণে। সেই ক্ষেত্রে এখানে পাচ্ছি কত? 1 বাই রুট 3 ট্যান ইনভার্স 1 বাই রুট 3, তাহলে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, মাইনাস এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, 2 মাইনাস 2 মানে 0, তার মানে ট্যান 0 ডিগ্রি, ট্যান ইনভার্স
0। এটার মান বের করা যায়, আবার tan ইনভার্স 1/√3 এটার মান বের করা যায়। তাহলে 1/√3 বা এটাকে কিভাবে বের করব, এখানে সরাসরি যদি তুমি ক্যালকুলেটরে তুলে দাও tan ইনভার্স 1/√3 মান কত সেটা সরাসরি চলে আসবে, অথবা এখানে বের করতে পারো যে tan কত ডিগ্রির মান 1/√3, সেটার ক্ষেত্রেও কিন্তু সরাসরি বসিয়ে দেওয়া যাবে, অথবা তোমরা tan ইনভার্স 1/√3 সমান কত সেটাও বের করতে পারবো। আমি যদি এখানে চিন্তা করি, এখানে ক্যালকুলেটারে করি, তাহলে শিফট tan দিলে tan ইনভার্স হয়ে যাবে 1 ভাগ এখানে আসবে √3, এটা সমান সরাসরি চলে আসছে π/6। আচ্ছা, π/6 মানে কত, 30 ডিগ্রি। এখানে সরাসরি তোমরা π/6 লিখতে পারো। আচ্ছা, আমি সরাসরি এটাকে আগে π/6 লিখে দিচ্ছি, π/6 মাইনাস tan 0 ডিগ্রির মান তো 0, বা এখানে আসবে কত, 0। তাহলে π/6 1/√3 ইন্টু π/6। আচ্ছা, এটাকে আরও অন্যভাবে লেখা যায়, সেটা হলো কিভাবে, আমি এই tan ইনভার্স 1/√3 রয়েছে, এইটা সমান লেখা যায় এরকম যে tan ইনভার্স যা আছে তাই লিখে দিলাম। এবার tan কত ডিগ্রির মান 1/√3, এই কথাটা আমরা লিখে দেব। তাহলে আমরা জানি tan π/6 এর মান হচ্ছে 1/√3, π/6 বা 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এবার এই tan কেটে গেলে থাকে কত, π/6। তাহলে এটাও সরাসরি এইভাবেও লেখা যায়, তুমি চাইলে মাঝখানে এভাবে লিখে দিতে পারো বা একবারে π/6 লিখে দিতে পারো। তো যাই হোক, এটাকে যদি আমরা লিখে দিই তাহলে √6√3 এটা হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা দেখো, cos x sin কিউব x dx। এই প্রশ্নটাতে আমরা কিভাবে সলভ করব, দেখো আগের প্রশ্নের মতোই, এটা আগের চ্যাপ্টারে যে প্রশ্ন ছিল এরকম টাইপের একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। তাহলে এইখানে সমাধান যেটা দেওয়া আছে সেটা লিখব 0 থেকে π/4। ওকে, cos x sin কিউব x dx। ওকে, এইটা দেওয়া আছে। এটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেটা আমরা আগে করে আসছি। সেটা কিভাবে ভাঙবো, সেটা হলো যে আমরা চিন্তা করব দুইটা যদি ফাংশন দেওয়া থাকে তাহলে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা অন্য একটা ফাংশন পাই কিনা দেখতে হবে। যেমন cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা sin x পাবো, ঠিক আছে, কিন্তু sin কিউব x কিন্তু পাবো না। কিন্তু আমরা যদি sin x কে ডিফারেন্সিয়েট করি, শুধু sin x কে আমরা ডিফারেন্সিয়েট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা cos x পাবো। ওকে, সুতরাং আমরা কি করব, ওই যে আগের মতোই আমরা এখানে ধরে নিব যে sin x সমান z, বা এখানে আমরা সাইডে লিখে নিব যে ধরি sin x ইকুয়াল z, এটা আমরা ধরে নিলাম। তাহলে তার কারণ কি, যে আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলে শুধু cos x পাবো, এবং এটাকে আমরা এই ম্যাথটাকে সহজ করার ক্ষেত্রে এই ধরে নেওয়ার ব্যাপারটা আমরা এখানে লিখে দিই। কারণ কি, তাছাড়া যদি আমি সরাসরি এই ম্যাথটা সলভ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে প্রথমে আগে দেখব যে এই ম্যাথগুলোতে, এই ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে অন্য একটা ফাংশন পাওয়া যায় কিনা। এর মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট চলে আসতেছে বা অন্তরীকরণ চলে আসতেছে। আমি আগের চ্যাপ্টারে বলেছি, এই চ্যাপ্টারে বলতেছি। তার মানে এখানে sin x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে আমরা পাবো কি, শুধুমাত্র cos x, এবং যে পাশে x আছে সেই পাশে আমরা কি লিখবো, dx ইকুয়াল, যে পাশে z থাকবে সেই পাশে dz লিখবো। তার মানে cos x dx ইকুয়াল dz। আচ্ছা, এই পর্যন্ত আমরা লিখতাম হচ্ছে আগের চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার 11তে লিখতাম। এখন এইখানে যেহেতু লিমিট দেওয়া আছে, তার মানে আমরা যেহেতু কোনো একটা ফাংশনকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। লিমিট চেঞ্জ হবে কিভাবে, আমি এখানে লিখে দিলাম, যখন x ইকুয়াল 0 ছিল তখন আমাদের z সমান কত আসবে, z সমান কত আসে দেখো, z সমান, তার মানে এই z সমান এখানে আমাদের বের করতে হবে। এই যে এই অংশটাকে আমি অন্য কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এইখানে আমাদের লিমিটের মানটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ x সমান যদি আমি এখানে 0 বসাই, তার মানে sin 0 ডিগ্রির মান কত, 0। তার মানে z এর মান আসবে কত, 0 আসবে। আচ্ছা, তারপরে x এর মান যখন আমাদের ছিল কত, π/4, x সমান আমাদের ছিল কত, π/4। তাহলে x এর মান যখন π/4, তখন z এর মান কত, তখন z এর মানটা আমরা বের করে নেব। আবারও এখানে sin π/4 এর মান, অর্থাৎ sin 45 ডিগ্রির মান কত আমরা জানি, 1/√2। তাহলে 1/√2 আমরা লিখে দিলাম। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লিমিটটা চেঞ্জ করে নিলাম। এখন এইটাকে চাইলে এইভাবে লিখতে পারো, অথবা এরকম ঘরের মধ্যে লিখতে পারো। এরকম একটা ঘর দিয়ে নিব, প্রথমে এখানে লিখবো x, এখানে লিখবো z, তারপর যেহেতু দুইটা মান তাই দুইটা ঘর লিখবো। x এর মান যখন 0 তখন z এর মান কত পেলাম আমরা, 0। x এর মান যখন π/4 তখন z এর মান পেলাম কত, 1/√2। এইভাবে আমরা মানগুলো চেঞ্জ করে নিব, অর্থাৎ লিমিটের মানটাও
এইভাবে চেঞ্জ করে নেব, যে কোনো একটা ভাবে লিখলেই হবে, এভাবে অথবা এভাবে ঘরের মধ্যে লিখে দিলে হবে। তাহলে এইখানে যদি আমি লিখি, তাহলে এখানে আমাদের লিমিটটা এবার চেঞ্জ হয়ে যাবে, সব ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে। লিমিট আগে আমাদের 0 ছিল, এখনও কত পেলাম, 0 পেলাম। π/4 এর জায়গায় পেলাম কত, 1/√2 cos x। আচ্ছা, sin x সমান z যদি হয়, তাহলে cos x dx সমান আমরা কত পাচ্ছি, dz। তার মানে এই cos x এবং এই dx এর পরিবর্তে আমরা লিখব dz, এবং sin x এর পরিবর্তে লিখব z। তার মানে sin x এর পরিবর্তে যদি আমি z লিখি, এখানে থাকে কত, z³ এবং cos x dx সমান আমরা লিখতে পারি dz। সেই সাথে লিমিটটাও চেঞ্জ করে দিলাম। দেখো, ফাংশনটা ছিল কি আমাদের ট্রিকোনোমেট্রিক ফাংশন। সেই ট্রিকোনোমেট্রিক ফাংশন থেকে আমরা কি করতেছি, এবার নর্মাল অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করে ফেললাম, এবং যার কারণে লিমিটটা দেখো 0 থেকে π/4 ছিল। এই 0 থেকে π/4টা আমাদের এখন কি হয়ে গেল, একটা নির্দিষ্ট সংখ্যায় চলে আসলো, 0 থেকে 1/√2 এই সংখ্যায় চলে আসলো। এখন z³ যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে আমরা কত পাই, z⁴ ডিভাইডেড 4। এবার আমরা লিমিটের মানটা বসিয়ে দেব, সেই ক্ষেত্রে 0 1/√2। তাহলে এখানে আমরা 1/4টাকে বাইরে বের করে দিলাম, দিয়ে এখানে z⁴, তার মানে লিমিটের মান হবে 1/√2 তার উপরে পাওয়ার 4, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মাইনাস জেডের পরিবর্তে আমরা কত বসাবো, 0। তাহলে 0 বসালে তো এখানে 0ই হয়ে যাবে, জিরোর উপর পাওয়ার যাই দেয় না কেন সেটা 0। তাহলে 1/4 ইন্টু এখানে আসতেছে কত, 1/√2কে যদি পাওয়ার 4 দেওয়া হয়, তার মানে তার মান হবে হলো 4। ওকে, কারণ কি √2কে স্কোয়ার করলে হয় হচ্ছে 2, এবং সেই 2কে যদি আবার স্কোয়ার করি সেক্ষেত্রে হবে 4। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে হলো 1/16। এটা হলো অ্যান্সার এই প্রশ্নে। তাহলে এই প্রশ্নে আমরা কি করলাম, প্রথম কাজ হবে, দুইটা ফাংশন যদি একসাথে দেওয়া থাকে, তাহলে আমরা চেষ্টা করব যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে অন্য একটা ফাংশন পাই কিনা। তাহলে যদি অন্য একটা ফাংশন পাই, তাহলে আমাদের জন্য ম্যাথটা সহজ হয়ে যায়। তাহলে সেই কারণে এখানে কি করলাম, আমরা sin x-কে z ধরে নিলাম। sin x-কে z ধরলে আমরা জানি কি, sin x-কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তার মানে cos x dx সমান আমরা পেলাম কত, dz। সুতরাং এখানে দেখো আমাদের cos x এবং dx আছে, তাহলে cos x dx এর পরিবর্তে আমরা dz লিখতে পারবো, এবং sin x এর পরিবর্তে আমরা z লিখতে পারবো। এবার এইভাবে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের আবার লিমিটটাকেও চেঞ্জ করে দিতে হবে। আগের চ্যাপ্টারে কিন্তু লিমিট ছিল না, যার কারণে লিমিটটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। সুতরাং এখানে যেহেতু লিমিট দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে ফাংশন আমাদের ইন্টিগ্রেশনের নির্দিষ্টতা দেওয়া আছে, সেই নির্দিষ্টতার মানের পরিবর্তন করতে হবে। সুতরাং যখন আমাদের x = 0 ছিল, তখন যদি আমরা যেহেতু চেঞ্জ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের z সমান কত আসবে, এই যে প্রথম অংশ থেকে আমরা, এই মার্ক করা অংশ থেকে আমরা z এর মানটা বের করে নেব। অর্থাৎ sin x এর জায়গায় 0 বসিয়ে দিলে z এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে z সমান আমরা 0 পেলাম, এবং যখন x এর মান π/4 ছিল, তখন z সমান আমরা পাই কত, 1/√2। অর্থাৎ এই প্রথম অংশে এই x এবং x এর দুইটা মান রয়েছে, সেই দুইটা মান বসিয়ে দিয়ে তারপরে z এর মানটা আমরা বের করে নিব এখান থেকে। যাই হোক, এভাবে বের করার পরে এই মানগুলো আমরা এই লিমিটে এবং এই ফাংশনে বসিয়ে দেব। বসানোর পরে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হবে এর প্রকৃত অ্যান্সার।